পাইলে আর কোনো খাওয়া নাই, হাঁটা, এই করা। আবার কেউ বলতেছে আর্মি আসতেছে, দৌড় দাও। এই অনেক ঘটনা, আমি তো অনেক ছেড়ে ছেড়ে বলছি। বঙ্গবন্ধু যখন ডিক্লেয়ার দিলেন, মানে তোমার কি বলে ওটাকে, 7ই মার্চের ভাষণ, ঘোষণা দিলেন, তখন তো আমরা উত্তাল, কিসের অফিস, কিসের কি। কানে কানে একদিন বলে গেছে যে স্যার একটু সাবধানে থাকেন, আপনার হামটা লাল খাতে উঠেছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিহত হয়েছেন, জিয়াউল হক নিহত হয়েছেন, অনেকেই। কিন্তু এই পরিবারের 22 জন সদস্য সহ কোন দেশের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন? সরাসরি 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনদের হত্যা ধর্ষণের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল তারা, এবং তাদের অনুসারীরাই এই কথা বলছে। মানে তখন আবার আব্বা ঢাকায় চলে আসছে আমার বড় ভাইকে নিয়ে। এপ্রিল মাসে ঘোষণা হলো যে যারা সরকারি চাকরি করে তারা যদি না করেন, চাকরিতে জয়েন না করেন, তাহলে চাকরি চলে যাবে এবং দেশদ্রোহী হবে। তা আব্বা তো, আমরা তো চাকরির উপরে ডিপেন্ড করি। আব্বা মাকে, বড় ভাইকে নিয়ে চলে আসলো, সে আবার মেট্রিক ক্যান্ডিডেট। তা আব্বা বললো যে কতদিন কি হয় না হয় ঠিক নাই, চলো যাই, তুমি আমার সাথে চলো, পরীক্ষা দাও। আব্বা নিয়ে আসলো আমাকে রেখে। মায়ের কি একটা স্মৃতি বলতে পারেন যেটা সবচেয়ে আপনার স্মরণীয় হয়ে আছে? বলতে পারি এটা মুক্তিযুদ্ধের 71-এর যুদ্ধের সময় আমরা যখন 26শে মার্চ গ্রামের দিকে রওনা দিলাম, মা ছিলেন অসুস্থ, ঢাকা মেডিকেলে ছিলেন, তার পেট অপারেশন হয়েছিল। এটা ফেব্রুয়ারি, মার্চের এই 5-6 তারিখে অসুস্থ হলো এবং ঢাকা মেডিকেলে নেওয়া হলো। আমরা তখন থাকতাম পুরান ঢাকায় গিয়েছিলাম, আমরা কিন্তু থাকতাম মোহাম্মদপুরে, কিন্তু আমরা জানুয়ারি মাসে চলে গেছিলাম পুরান ঢাকাতে, আমাদের আত্মীয়র বাড়িতে থাকতাম। ওইখানে মা অসুস্থ হয়ে গেলেন এবং তখন ওখান থেকে ঢাকা মেডিকেল কাছে ছিল, আর তখন তো অত হসপিটাল ছিল না, মাকে ভর্তি করা হলো এবং প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছিলেন আমার আম্মা। তো যাই হোক, আব্বা 25 তারিখ সন্ধ্যার সময় আম্মাকে নিয়ে আসলেন, মাকে একটা বেবি ট্যাক্সিতে করে। আমরা তখন ওই খেলতেছি, মা তো হসপিটালে, ধরেন সেই 7 তারিখ বা 6 তারিখ থেকে হসপিটালে। আমরা বিকেলবেলা আমার ওই ভাতিজাটা যাদের বাসায় আমরা ছিলাম তার সাথে খেলছি, হঠাৎ করে দেখি বেবি ট্যাক্সি আসলো, তা নামলো, আব্বা মাকে দেখি ধরে ধরে নামাচ্ছে। তা সবাই যে আমার বড় ভাই বললো যে মাকে নিয়ে আসলেন, যে আজকে তো আনার কথা না। আব্বা বললো যে আমার জানি কেন ভালো লাগছিল না আজকে, 25 তারিখ সন্ধ্যায়, কিন্তু ডাক্তাররা ছাড়তে চায় না, আমার মনে হলো না বাসায় নিয়ে যাই, টানলো না। তো ডাক্তার তাও বলে যে ওনার তো সেলাই কাটা হয় নাই। আর তখন তো এমন না যে আজকেও বরিশ হলো 2 দিন পরে বাসায় চলে যায়, ও তখনকার চিকিৎসা বিজ্ঞানও এত অনেক স্লো ছিল আর কি। হ্যাঁ। তো যাই হোক, তা আমরা তো খুশি যে মা চলে আসছে, কিন্তু মা যে কতটুকু অসুস্থ এটা তো আর আমরা মানে জানতেন না। জানতাম না, বুঝি নাই। ওই বয়সও তখন 12-13 বছর, অতটা বুঝি নাই বয়স। তো যাই হোক, আমার ঘরে নেওয়া হলো, আমরা এই তো খুব খুশি। আব্বা বলল যে আমার বড় ভাইকে বললো যে তুমি গ্রামে চলে যাও, আর যে বাসায় আমরা ছিলাম আমার চাচাতো ভাইয়ের বাসায়, ওনার ছেলেকে বললো যে তুমি, ওর নাম ছিল বুলবুল, বুলবুল আর আমার বড় ভাই 2 জন গ্রামে যাবে। আমাদের বাড়ি তো পাশাপাশি, চাচাতো ভাইয়ের বাসা আর আমাদের বাড়ি, গ্রামের বাড়ি, কিন্তু আমরাও থাকি না, ওরাও থাকে না, তালা মারা থাকে। তো আব্বা বললো যে তোমরা গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করো, আমরা কালকে ভোরবেলা তোমরা যাও, আর আমরা 7-8 দিন পরে চলে আসি। তারপরে আবার দেশ শান্ত হলে আমরা সংসদ বসলে আমরা আসবো, অন্তত তার এখানে না থাকি। আমি আব্বার বললাম আব্বা আমিও যাই। তা বলে তুমি যাবা, তুমি তো ছোট, মানে আমার বড় ভাই যাবে। আমি বললাম আমি আব্বা যাই। তো কথা যাও। রাত্রে কি মানে সেই 9টার দিকে খুব খুশি যে যাব। তো তারপর তো 12টার সময় শুরু হলো শেষ। 25 তারিখ গেল, 26 তারিখে তখন তো আর কিছু করার নাই, গোলাগুলি মারামারি সব জানলাম আর কি, আব্বা শুনলেন। ওই 26 তারিখে আমরা ওই 1 ঘন্টার জন্যে, 26 না 27 তারিখে যেন শুক্রবার দিন, 1 ঘন্টার জন্যে, ওটা আমাকে দেখতে হবে যে 25 তারিখ কী বার ছিল, 26 তারিখে কী বার ছিল। আমরা শুক্রবার দিন আর কি বের হলাম ঢাকার থেকে, ওই 1 ঘন্টার জন্য কারফিউ শিথিল করেছে। ওই সময় চলে গেলেন? ওই সময় আমরা ওই পুরান ঢাকা থেকে জিঞ্জিরা পার হয়ে ওই পারে চলে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তারপরে অনেক ঘটনা। আম্মার তো পেটের অপারেশন হয়েছে,
আমার কাটা হয় নাই, সেলাই কাটা হয়নি। সেলাই কাটা না, আরো 7 দিন 8 দিন পরে কাটা হয়তো। আব্বা তো আগে নিয়ে আসছে। ওইভাবেই আম্মাকে আমরা 3 দিন ধরে এই একটা ওই ইগের মতো এরকম বাঁশের মতো নিয়ে আমার আব্বা 2টা লোক ঠিক করলো কাঁধে করে, তারপরে হেঁটে 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 গেলাম। তো আমাদের এক আত্মীয়র বাড়িতে এই 2 দিন গেলাম, মানে রাস্তা দিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে। এইভাবে হ্যাঁ। একদম। একটা জায়গায় একটু লঞ্চে গেলাম, তখন আমরা শুনলাম যে আমাদের মোহাম্মদপুরের বাড়ি পুড়াই দিছে, জ্বালায় দিছে, মোহাম্মদপুর যে বাসা ছিল। তো যাই হোক, তারপর আমরা নেমে আবার হেঁটে কত দূর গেলাম। 3 দিন পরে যখন আমরা যাই ওই বাড়িতে, তখন ওই ভাড়ের ভিতরে করে, ভার ওই যে বাঁশের, বাসের। আর মধ্যে একটা ওই যে এরকম কি বলে খাঁচির মতন, ওটার ভিতরে আম্মাকে বসে, তারপরে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় আমি ওই বাড়িতে যখন যাবো, আমাদের দূর সম্পর্কের আত্মীয়র বাড়ি, পিপুলিয়া নাম জায়গাটা, দোহারে বা মানে নবগঞ্জে পড়েছে এটা। আমি মাকে বললাম কি, মা আমরা আজকে ভাত খাবো না, 3 দিন তো ভাত খাই না। বাঙ্গি আছে না, মার্চের বাঙ্গি ওই সময় পাওয়া যায়, ওইটাই খাচ্ছিলেন শুধু? ওই খাইতাম মাঝে মধ্যে পাইলে, আর কোনো খাওয়া নাই। হাঁটা এই করা, আবার কেউ বলতেছে আর্মি আসতেছে, দৌড় দাও, এই অনেক ঘটনা। আমি তো অনেক ছেড়ে ছেড়ে বলছি। যাই হোক, আম্মা তো তখন মানে চোখ দিয়ে পানি চলে আসলো, বলে যে হ্যাঁ বাবা, তুমি তো অবশ্যই খাওয়াবে। আমাদের অত বড় আত্মীয় না হইলেও তো, মানে কাছের আত্মীয় না হইলেও তারা নিশ্চয়ই খাওয়াবে তোমাদের। 71 কি আসলেই এরকম ভয়ঙ্কর কিছু হয়েছে? যাই হোক, এই প্রসঙ্গে হয়তো আমরা মানে অন্য কোনো হ্যাঁ, ওটা প্রোগ্রাম। আলাদা একটা প্রোগ্রাম করা যেতে পারে। আরেকটা ব্যাপার আমি একটু না, তারপরে বলি, হ্যাঁ, তারপরে শেষ তারপরে তো করি। ওই বাড়িতে গেলাম, সেই সন্ধ্যার পর যে পৌঁছাইলাম, পরে ওরা ঠিকই ছোট গুড়া মাছ দিয়ে ইয়ে দিয়ে বেলে মাছ, বেগুন দিয়ে রান্না করছে, চচ্চড়ি করছে ওই বাসায় যে বাড়িতে গেলাম। ওনাকে আমি জীবনেও দেখি না, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাইলাম, মানে আম্মাকে বললাম অনেক ভালো লাগতেছে আজকে মা, আমার চোখের এমনি অসুস্থ। যখন গ্রামে, তারপরে আবার ওখান থেকে আবার 7 মাইল যেতে হবে আমাদের গ্রামে। তারপরে যাই হোক গেলাম হলো মার্চের 26 তারিখে, 27 তারিখে রওনা দিলাম ধরেন, আমরা গিয়ে পৌঁছলাম এপ্রিলের 1 বা 2 তারিখে। এই 20 মাইল আমাদের বাড়ি এখান থেকে, ঢাকা শহর থেকে 4 দিন। যাইতে এই প্রায় 4 দিনের 4-5 মতো দিন লাগলো সময় আর কি। ওইখানে যাওয়ার পর আমার আম্মার যখন, এর ভিতর তার কোনো দেখা দেখি নাই, ওষুধ নাই, কিছু নাই, যখন এটা ব্যথা করলো, যখন এটা ওই গ্রামের হাতুড়ে ডাক্তার একজন ছিলেন, ওনাকে খবর দেওয়া হলো। উনি ওইটা ব্যান্ডেজটা খুলে মনে করছে কিছু করবে আর কি, হয়তো শুকাই গেছে। দেখে কি এপ্রিলের গরমে ওটা একদম পোকা ধরে গেছে। তখন আমি সরকারি চাকরি করি। আপনি তো বইটা পড়তেন তখন কি? না, তখন আমি সরকারি চাকরি করি। আচ্ছা, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরকারের, সুতরাং গভর্নমেন্ট সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট। গভর্নমেন্ট অফিসার রাদার আই শুড সে। আমি তখন রাস্তাঘাটে নাটক করি। কি নাটক করি? বিপ্লবের নাটক করি। এটা অনেক সাহসী একটা ব্যাপার, অনেকেই জানেন। আমি তো সেটাই বলছি যে প্রতিটা নাটকই বিপ্লবী, এবং যে কোনো নাটকের জন্য আমাকে ধরে নিয়ে যেতে পারে ওই সময়টা হ্যাঁ। যে একটা দুঃসহ। তখন আর্মিরা রীতিমতো মানে এদিক ওদিক হলেই তারা খাতায় নাম লিখে ফেলে, এবং একসময় কোনো ডিবি বা এসবির লোক, হয়তো আমার মনে পড়ে না কে, আমি চিনিও না, কানে কানে একদিন বলে গেছে যে স্যার একটু সাবধানে থাকেন, আপনার নামটা লাল খাতায় উঠেছে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। এটা 69-এ। এটা সেই 69-70-এর দিকে। আচ্ছা আচ্ছা। তো তখন ওগুলো মানে মাইন্ড করার কিছু ছিল না, আমার কাজ করবো, নাটক করব, প্রত্যেকটা প্রতিবাদী নাটক। হাসান ভাই তখন পরিচালক, হাসান ইমাম, সৈয়দ হাসান ইমাম, আর ছাত্র ইউনিয়ন খুঁজে খুঁজে নাটক বের করতো এক একটা, যেগুলো শহীদ মিনারে করতাম, জগন্নাথ হলের মাঠে করতাম, ইকবাল হলের মাঠে করতাম, তারপরে ট্রাকে করতাম, বিভিন্ন জায়গাতে, টিএসসিতে করতাম, ঢাকা ইউনিভার্সিটির। মুক্তিযুদ্ধ বলতে আর কি বোঝায়? এর চেয়ে বেশি আর কি? আমি জানি না, এর চেয়ে বেশি তো কিছু হওয়ার নাই আমার মনে হয়, কারণ এই যে এইসব নাটকগুলি তো করেছি। এই যে সংগ্রামটা, হ্যাঁ, মানুষকে উদ্দীপ্ত করাটা। এবং এই নাটক করতে গিয়ে অসুস্থ হয়েছি সে 71-এর তোমার মার্চে। বঙ্গবন্ধু যখন ডিক্লেয়ার দিলেন, মানে তোমার কী বলে না ওটাকে, 7ই মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণের পরে যে ইয়েটা হলো, নন কোঅপারেশন ঘোষণা দিলেন, তখন তো আমরা উত্তাল, কিসের অফিস, কিসের কি, অফিসে নামমাত্র যে বসে থাকা,
আমাদের তো আবার ওই ইমার্জেন্সি সার্ভিস ছিল, বাসায় চাকরি করতাম তো, 24 ঘন্টা ডিউটি, কিসের ডিউটি কিসের কি, আমাদের পুরো অফিসই তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, এদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিক। তো ওই সেই সময়টায় একটা নাটক ধরেছিলাম আমরা, যে 23শে মার্চ আমরা নাটক করব শহীদ মিনারে, আচ্ছা, রক্ত দিলাম স্বাধীনতার জন্য নাটকের নাম। সেই নাটকে আমি অভিনয় করছিলাম, তখনই অসুস্থ হয়ে গেলাম। একদম 16 তারিখ কি 18 তারিখ বোধহয় আমি অসুস্থ হয়ে গেলাম। আমার ব্লিডিং শুরু হলো নাকে, তারপরে আলটিমেটলি সেই ব্লিডিং আমার পুরো তন্ত্রে আর কি একদম ঢুকে, মানে একটা বিদিকিচ্ছুর অবস্থা তখন, মানে পেটে খালি রক্তই রক্ত, আর কিছু নেই, একেবারে মৃতপ্রায় অবস্থা, যে কারণে অনেক কিছুই আমি হয়তো করতে পারিনি। তারপরে 23শে মার্চ আমার ওয়াইফ তখন আবার অ্যাডভান্স স্টেজে, বিপাশা আপার তখন হ্যাঁ, তো 23 তারিখে আমার, না 23 তারিখে ওর মানে এপ্রিলের 20 তারিখে কি 21 তারিখে ডেট ছিল, কিন্তু ওকে 19 তারিখে 21 তারিখে ভর্তি করতে হলো আর কি, মার্চের 21-এ ভর্তি করতে হলো 1 মাস আগে। 23 তারিখ ভোরবেলা আমার জ্ঞান নেই, আমি বাসায় শুয়ে রয়েছি, প্রায় অজ্ঞান। তখন একজন এসে কানে কানে বললো, আমার এক সম্বন্ধী, হাত ভাই আপনার মেয়ে হয়েছে। ও আপনি তখন হসপিটাল না বাসায়? এখনো যাইনি হসপিটাল, আচ্ছা, কিন্তু ওইটুকুই শুনে যাই, এরপরে আমি আর কিছু শুনিনি। তারপরে আমাকে হসপিটাল নিয়ে চলে গেছে, মেডিকেল কলেজে। আচ্ছা, আচ্ছা, আর আমার ওয়াইফ তো তখন ইয়েতে হোলি ফ্যামিলিতে, আচ্ছা। তারপরে তো আমি কমাতে 23, 24, 25, 26, 27, 28, 29 তারিখে জ্ঞান ফিরেছে আমার। এই ঘটনাটা আমার মনে হয় খুব কম লোক জানে। আজকে আমার এই অনুষ্ঠানে মাধ্যমে কিন্তু যে এই যে সংগ্রামটা, এটা তো একটা মুক্তির সংগ্রাম। আপনি তো যেভাবে, তো আমি ওই যে নাটকটা করতে পারলাম না, শহীদ মিনারে ছিল নাটকটা, মৌচাকের ছাদের উপরে ছিল, 3টা জায়গা করার কথা ছিল, আর একটা ছিল ফার্ম গেটের ট্রাকের উপরে। নাটকটা করতে পারলাম না, আমার বদলে আরেকজন করলো। তো সেই দুঃখ তো একটা মনের মধ্যে আছেই। তারপরে 29 তারিখে যখন জ্ঞান ফিরল, তখন আমি তো কিছুই জানি না কি হয়েছে না হয়েছে। শহীদ মিনার ভেঙেছে বোম মেরে, আমি কিছুই বুঝতে পারিনি, জানি না কিছু, অথচ পাশেই তো আমি শুয়েছিলাম। তারপরে 29 তারিখে আমাকে নিয়ে গেল গ্রামে, আমার শ্বশুরবাড়িতে। এরা আগেই চলে গেছে এখান থেকে, কারফিউ উঠে গেছে, এরা গ্রামে চলে গেছে। আমার শ্বশুরবাড়ি খুব কাছে, বেড়াইদ। এখন তো বেড়াইদ গাড়িতে করে যাওয়া যায় 10 মিনিটে, কিন্তু তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, নৌকায় করে যেতে হতো। তো সেখানে গেলাম আর কি। যাওয়ার পরে দেখি ঢাকা শহরের প্রায় সব লোকই বেড়াইদে, সেফ জায়গা আর কি, আর্মিরা ওখানে যায় না, যেহেতু নৌকা করে যেতে হয় আর কি। হ্যাঁ, সে এক ইতিহাস। আমি নামলাম নৌকা থেকে, আমাকে নিয়ে গেলো, হাঁটতে তো পারি না, আমি চলতে পারি না, আমি তো আই ওয়াজ ডেড অ্যাকচুয়ালি। ডাক্তার আমাকে দেখে বলেছিল যে ইটস এ লস্ট কেস। আমাকে হসপিটালে যখন নিয়ে গেল, ডাক্তার দেখে বললো যে ইটস এ লস্ট কেস। তো লস্ট কেস থেকে ফিরে এসেছি। আমার মেয়ে হয়তো আল্লাহর কাছ থেকে একটু এক্সটেনশন নিয়ে এসছে আমার জন্যে। তারপরে আমি গেলাম, আমাকে আমার শ্বশুরবাড়ির উঠানে, টিনের চালা ঘর, ইটের ঘর, উঠানে 1000, 2000 কি আরও বেশি লোক, গ্রামের সব। ওই জামাই আইসে, মাস্টারের জামাই আইসে। মাস্টার মানে আমার শ্বশুর বিখ্যাত লোক, সালাম মাস্টার। আমাকে উঠানে বসালো একটা কাঠের চেয়ার দিয়ে। কেউ একজন, আমার ফুপু শাশুড়ি, বিপাশাকে নিয়ে আমার কোলের উপরে দিল, দিয়ে বললো যে এই লো তোমার বিপাশার লো। বিপাশা আপার নামটা কি দিয়েছিল? এইটা আমার আর আমার স্ত্রী মিলে আগে থেকে ঠিক আগে থেকে দেওয়া ছিল, কিন্তু আমরা তো জানতাম না মেয়ে হবে না ছেলে হবে। তখন এই টেকনোলজি আমাদের ছিল না, ছিল কিনা জানি না, কিন্তু আমরা জানতাম না। কিন্তু আমাদের এটা কথা ছিল যে আমাদের যদি মেয়ে হয় আমরা বিপাশা নামটা রাখবো। এটা তারাশঙ্করের কাছ থেকে ধার করা নাম। ওই যে যখন এই কথা বললো, তখন তো আমি কান্না শুরু করে দিলাম। আমার কান্না দেখে আমার মা কাঁদে, আমার স্ত্রী কাঁদে, আমার শাশুড়ি কাঁদে, আমার বোন টোন যারা ছিল আরও আত্মীয় স্বজন সবাই কাঁদে। সব মানে ফোঁপাতে লাগলো এত জোরে যে গোটা লোক মানে কেমন যেন একটা ইয়ের মধ্যে চলে গেল, ঘোরের মধ্যে।
তারপরে এমন প্রবল একটা করতালি শুরু হলো না, মানে তুমি চিন্তা করতে পারবে না। সিনেমাতে হয় না যখন লাস্টে মিলন, দৃশ্যে। শেষ দৃশ্যে যখন মিলন হয়, ওইরকম একটা জিনিস। একদম ওইরকম দৃশ্য। এই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারি না। সেটা এটা মানে আসলে একটা মানে এই যে আজকে বলছেন মনে হয় আপনি দেখতে পাচ্ছেন। একদম। এবং তুমি এটার সাথে আরেক ঘটনা তোমাকে বলি, সেটাও শিল্পীর একটা এক ধরনের যে কষ্টের জায়গাটা, সেটাও তোমার জানা দরকার। যে বিপাশা একসময় তো তুমি জানো যে বাংলাদেশের যে পপুলারিটির সেরা অবস্থানে ছিল, সেরা অবস্থানের মধ্যেই ছিল। সেরা অবস্থানে ছিল। আমার খুব ফেভারিট কিন্তু সে। তখন আমার শ্বশুর মারা গেলেন, মাস্টার সালাম মাস্টার মারা গেলেন। সালাম মাস্টার ওয়াজ সো পপুলার ওখানে বেড়াই দিয়ে, পুরো রূপগঞ্জের উনি টিচার, 3 পুরুষের টিচার। ওনার মারা যাওয়ার পরে বুঝতেই পারছো কী অবস্থা, মানে গোটা এলাকা একেবারে ইয়ে পড়ে গেল। যাই হোক, আর বিপাশায় গেল তার নানাকে দেখতে। এখন তার নানাকে দেখতে যত লোক এসছে, নাতনিকে দেখতে তার চেয়ে আর অনেক বেশি লোক গেছে, এবং শেষে টিনের ছাদ ভেঙে পড়েছে। বিপাশা এবং আমাদের সম্ভব জনপ্রিয় ছিল। এবং আমাদের কি করতে হলো শেষকালে, ওকে মানে প্রায় মানে ঘুমটা টমটা দিয়ে গ্রাম থেকে ঢাকা পাঠিয়ে দেওয়া হলো। তোমার দরকার নেই নানাকে দেখা, তুমি যাও। আমার এখানে একটা প্রশ্ন আছে যে বিপাশা আপা খুবই জনপ্রিয় থাকা অবস্থায় সে হঠাৎ করে নাটক করা ছেড়ে দিল বা নাটক থেকে সরে গেল, এটা কি আপনি জানেন কেন সরে গেল? না, একটা তো হলো যে তার যখন বেবি আসলো তখন তার কতগুলো, সে কিন্তু অনেক কিছুর ব্যাপারে খুব সিরিয়াস। বিয়ের সময় যেমন সে খুব সিরিয়াস হয়ে গেল যে বিয়ে যখন করবো তখন সে রান্নাবান্না শেখা শুরু করলো তার মায়ের কাছে, বিয়ের আগে থেকেই। বলে আমার শাশুড়ি যেন বলতে না পারে যে আমি রান্না জানি না, অথচ তার আগে কোনোদিন সে রান্না করে ঢুকে নাই। মানে এই যে সিরিয়াসনেস, যে না আমি ওখানে আমি স্মার্ট বউ হিসাবেই যাব, যে না আমি সব জানি, এই যে সিরিয়াসনেসটা। আর পড়াশোনার তো আমি একটা অনুষ্ঠানও এর মধ্যে বলেছিলাম যে 9, 10 বা ওখান থেকে যখন ইন্টারমিডিয়েট পড়ে, তখন তার কাছে বই যেগুলো দেখেছি, কোরআনের অনুবাদ, পেঙ্গুইনের, তারপরে হিন্দুদের মানে সনাতনী ধর্মের বেদ, ইভেন বাইবেল, এগুলো সে পড়তো। না, উনি অনেক ক্রিয়েটিভ মানুষ। মানে কী পড়তো আমি জানি না, পড়ে কতটুকু বুঝতো জানি না, কিন্তু তার ইন্টারেস্টটা। তার ছবি আঁকা দেখলে বোঝা যায় যে সে কি মাপের চিন্তাশীল মানুষ। আচ্ছা, এই যে চিন্তাটা দেখছো তার ছবি আঁকার, সেটা হলো তার একটা মেমোরি নিয়ে একটা কাজ করে সে সবসময়। সে 7 বছর বয়সে লিবিয়া গেছে আমার সাথে, 7 থেকে 10, 3 বছর সে ছিল ওখানে লিবিয়াতে আমার সাথে। এই 3 বছরে আমরা লিবিয়াতে তোমার রোমান রুইন্স, যেটা রোমানরা ওখানে শাসন করেছে খ্রিস্টপূর্ব ধরো খ্রিস্টপূর্ব 2 থেকে বা 3 থেকে এই মানে এডি সামথিং এইদিকে আর কি, 100 বছরের মতো। এই সময় বিরাট বিরাট ওদের নগর ছিল লিবিয়াতে, লেপটিস ম্যাগনাতার মধ্যে একটা, সাবরাতা একটা, তারপরে আরটা ছিল ভুলে গেছি, নাম মনে নেই। যাই হোক, তার অনেক ছবিও আছে আমার কাছে, সব ক্যামেরার ছবি। এবং সে ছোটোবেলায় কিন্তু ওই সব জায়গাতে বেরিয়েছে আমার সাথে। তখনও খেয়াল করেছি আমি, সে আনমনা হয়ে যেত ওগুলো দেখে, আর জিজ্ঞেস করতো এটা কি আব্বু, এটা কখন হতো, কী হতো, এটা অ্যাম্ফি থিয়েটার, এটা ওই বিরাট সেই একটা হল রুমের মতো, কলামগুলো এক একটা, তারপরে ভূমধ্যসাগরের একদম পানির মধ্যে গিয়ে ফ্লোর পাথরের, সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম। তো এইগুলো তার স্মৃতির মধ্যে রয়েছে খুব। ওর ছবির মধ্যে কিন্তু এইগুলো আসে। ও যে ছবি তুলে, ও যে মানে ওর আঁকে, ওর কিন্তু এই স্মৃতিগুলো ওকে খুব ইয়ে করে। মানে ওই ফুল যেটা ফ্লাওয়ার, ও তো জন্মের পর থেকেই মনে যেন ফুল ভালোবাসে, ফুল দেখলে পাগল হয়ে যায়। ওকে যখন ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে ভর্তি করলাম, ওই প্রথম দিনই সে একটা ফুল নিয়েছে, তার প্রিন্সিপালের হাতে দিল। ওই জন্য দারোয়ান টারোয়ান কিচ্ছু মানে না, সোজা ঢুকে গিয়ে তখন ডেইলি সে একটা করে ফুল নিয়ে যায়, তার হাতে দিত। তো এইগুলো আসলে হয় এক একজন, এটা এমন কিছু না, এটা তো আমরা শিখাইনি তাকে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আপনি তো সাংবাদিকতা করছেন প্রায় 30 বছর। 30 বছর। তো
30 বছর সাংবাদিক যদি আপনি হন, তাহলে আপনাকে সিনিয়র সাংবাদিক বলা যেতে পারে? হ্যাঁ, এটা নিয়ে তো এখন একটা ওই যে তাৎক্ষণিকতার একটা তাৎক্ষণিকতা। তাৎক্ষণিকতার একটা আপনি উৎসব ধরে ফেলছেন, আমি চলছে। কেন হ্যাঁ, বললাম? হ্যাঁ, চলছে। এটা আসলে হয়েছে কি, একটা জায়গা থেকে হয়েছে। যখন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ডানপন্থার একটা বিকাশ ঘটে গেল আমাদের দেশে, জুলাই সকলেরই ছিল, সেই জুলাই আত্মসাৎ করে নিল একটা বিশেষ গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী। তখন কয়েকজন মানুষ কথা বলতে শুরু করলেন, প্রশ্ন করলেন, এবং এটা বেশ চোখে চোখ রেখে প্রশ্ন করবার মতো। এরা কারা? অনেকেই অবাক হলেন যে এই প্রশ্নগুলো তো করবার কথা না, নিশ্চয়ই এরা টাকা খেয়েছে, নিশ্চয়ই এদের কোনো একটা অভিসন্ধি আছে, কারণ এই টাকা খাওয়া ছাড়া, অভিসন্ধি ছাড়া যেন আসলে কিছু করা যায় না। দেশে যেন নৈতিকতা নাই, আদর্শ নাই, এই সব কিছু চিন্তা ভাবনা থেকে, একটা স্থূল চিন্তা থেকে এই কয়েকজন 5-7 জন মানুষকে, এবং দেখা গেল যে তারা সকলেই সাংবাদিকতার সাথে জড়িত, এবং অনেকেই কমপক্ষে 30 বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত, যেহেতু তাদের পরিচয় দেওয়া হচ্ছে সিনিয়র সাংবাদিক। কারণ ধরেন আমি একটি পত্রিকার উপসম্পাদক, কেউ আছেন সম্পাদক, কেউ আছেন অনেক দিন ধরে কাজ করেন না, কিন্তু কাজ করলেও অনেক সময় না প্রতিষ্ঠানটার নাম আমরা দিতে চাই না, কারণ আমার যে ব্যক্তিগত মত আমি দিচ্ছি, প্রতিষ্ঠান সবসময় যদি সেটা না মানে, যদি বলেন এটা তো তোমার ব্যক্তিগত মত, প্রতিষ্ঠানকে তুমি, অনেক সময় থাকে না, তো এই ব্যক্তিগত, যখন আপনি একজন কবি, যখন আপনি একজন সাংবাদিক, আপনার ব্যক্তিগত মতামত কিন্তু থাকবে। সব যে প্রতিষ্ঠান স্বীকার করবে তা কিন্তু নয়। প্রতিষ্ঠান যতক্ষণ স্বীকার করবে ততক্ষণ আপনি প্রতিষ্ঠানের। যখন আপনার সাথে প্রতিষ্ঠানের বিরোধ হয়ে যাবে, আপনি কিন্তু প্রতিষ্ঠানের নয়, হয় আপনি ছেড়ে দেবেন অথবা প্রতিষ্ঠান আপনাকে ছেড়ে দেবে। কাজেই আমরা ওই সুবিধাটা রাখি, আমরা নিজেরাই স্বাধীন সত্তা হিসেবে পরিচয় দিই সিনিয়র সাংবাদিক। আমরা কিন্তু বলি নাই যে আমাদেরকে সিনিয়র সাংবাদিক বলে, আমরা বলেছি আমাদেরকে সাংবাদিক কলামিস্ট পরিচয় দেন। টেলিভিশনে যারা কাজ করেন তারাই সিনিয়র সাংবাদিক বলেছেন, তাদের বলতে বোধহয় ভালো লাগে, ভেবেছে একটু ভারী ভারী লাগে, কিন্তু আসলে কিছু না। আসলে মূল কথাটা হচ্ছে তারা যুক্তির সাথে পারছে না। তারা যদি যুক্তির সাথে পারতো তাহলে সিনিয়র কি জুনিয়র এটা নিয়ে কথা বলতো না। তারা তো ঠিক আছে, আপনি সিনিয়র সাংবাদিক বলুন, আপনি কোন কথাটা আপনার অসুবিধা লাগছে, কোন কথাটা মনে হচ্ছে যে আপনার অপ্রয়োজনীয়, অযৌক্তিক, সঙ্গতিবিহীন, সেটার বিরুদ্ধে আপনি বলুন। তা না বলে আপনি তার পেশা ধরে টান দিচ্ছেন কেন? তাতেই বোঝা যায় শুভঙ্করের ফাঁকি আছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে ধরেন আপনি যে কথাগুলো বলছেন, আপনি বলছেন বা আপনি যাদের কথাই বলছেন, ধরেন এখানে মাসুদ কামাল ভাই বলছেন, তুষার ভাই বলছেন, 5-7 জন বলছে, তো এটা তো বলার মধ্যে আমি কোনো মানে দোষ কিছু দেখছি না। কারণ ধরেন আপনার কথাটা সঠিক না, ধরলাম আপনি কথাটা সঠিক না, তো সঠিক না যদি আপনি বলেন, তাহলে তো আর ওই প্রান্তে যে থাকেন সে তো প্রমাণ করে দিতে পারে যে না, উনি সঠিক বলছে না। আপনার তো মতের মানে একটা মতের বিরুদ্ধে কথা বলার তো আপনার রাইট আছে। এখন যদি সেই কথাটা ঠিক না হয়, তাহলে তো সেটা সহজেই প্রমাণিত হয়ে যাবে যে উনি ভুল বলছে। কিন্তু আপনি কথা বলছেন, আমি আপনার কথা দেখে মুগ্ধ হয়ে শুনি, আপনার টকশোগুলো দেখি, আপনি যুক্তি ছাড়া কথা বলেন না। তো এবং হাস্যকর ব্যাপার যে এই 5-6 জন তারা প্রত্যেকেই যুক্তি নিয়ে কথা বলে। এখন তারা কথা বলে, তারা যে কার পক্ষে যাবে, কারণ আমি আপনাকে দেখেছি, আপনি কিন্তু মানে 24 জুলাইয়ের আগে কিন্তু আপনি আওয়ামী লীগ গভর্নমেন্টের অনেক সমালোচনা করেছেন কিন্তু আপনি। নিশ্চয়ই মাসুদ কামাল ভাই করেছে, আর আনিস আলমগীর ভাই করেছে, বা লিখিত বই আছে, লিখিত বই আছে আপনার। তাহলে এখন মানে আপনাকে আর একটা জিনিস যদি এটার সাথে কনফ্লিক্ট করি, আমি একটা প্রোগ্রামে দেখলাম যে একজন বলছে যে কয়েকজন সাংবাদিক আছে যারা নাম দেয় সিনিয়র সাংবাদিক, তারা মিথ্যা কথা বলছেন, তাদের কথাগুলো বন্ধ করাইতে হবে। তো মানে যুক্তি দিয়ে কথা বলুক আপনার সাথে, বন্ধ করাইতে হবে কেন? মানে আপনাকে আনা যাবে না কোথাও, এই ধরনের কথা বলার মানে কি? এটা হচ্ছে কি, এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এবং এটা কিন্তু আজকের নয়। আপনি দেখুন, যখন আওয়ামী লীগের সময়ে 14 সালে একক নির্বাচন হলো, 18 সালে রাতের বেলা নির্বাচন হলো, 24-এ আমিডামি নির্বাচন হলো, তখন আমি নিজে লিখেছি বাকিদের কথা শোনা হবে না। আমার একটা লেখার শিরোনাম ছিল যে আপনারা শুধু নিজেরাই কথা বলবেন, বাকিদের কথা শুনবেন না। তখন বলা হয়েছে আপনি বিএনপি জামাত, আপনারা অগ্নি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছেন। 24-এর যখন গণ অভ্যুত্থান হলো, তখন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ছাত্রদের কি স্পর্ধা, তারা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলে। তখন আমরা লিখেছি যে স্পর্ধা শব্দটি রাজনীতিতে মানায় না। আজকে টেবিলের ওই প্রান্তে আপনি আছেন, আমরা টেবিলের এই প্রান্তে, কখনো প্রান্ত বদল হবে,
কিন্তু স্পর্ধা কখনোই উচ্চারণযোগ্য নয় রাজনীতিবিদদের পক্ষে, কারণ প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, জবাবদিহিতার আওতায় আপনাকে আসতে হবে। এটা স্পর্ধা হিসেবে বাতিল করার যে চেষ্টা, সেটাই কর্তৃত্ববাদী শাসন। কাজে ওই যে বিষয়গুলো, এটার বিরুদ্ধেই তো 24-এর গণ অভ্যুত্থান হলো, গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা। আপনি তারপরে দেখুন কি হলো, অন্তর্বর্তীকালীন সরকার যখন তৈরি হলো, আমরা কি চেয়েছিলাম? আমরা তখন দেখেছিলাম গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না, এই তো স্লোগান উৎকীর্ণ ছিল, গ্রাফিতি লেখা হয়েছিল। আপনি অসাম্প্রদায়িক গান আমরা শুনেছি, ধনধান্যে পুষ্পে ভরা মুক্তির মন্দিরে সোপানতলে। তখন কোন বালিকার গায়ে কোন পোশাক, কেউ কি কোনো প্রশ্ন করেছে? যে যার মতো করে আন্দোলন করেছে। হাজার হাজার নারী বেরিয়ে এসেছে 16ই জুলাই, আপনার তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে। তারপরে আপনি কোথা থেকে আপনি দেখলেন যে একটা প্রশ্নের পর প্রশ্ন আসতে শুরু করলো, নারীরা আর কোথাও নাই, তাদেরকে অস্বীকার করতে শুরু করা হলো। আপনার সঙ্গীত বন্ধ হয়ে গেল, বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ হলো, আপনার কাওয়ালি শুরু হয়ে গেল, আপনার মুক্তিযুদ্ধকে একের পর এক বিতর্কের বিষয় হিসেবে চিহ্নিত করা হলো। বঙ্গবন্ধু সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো। আপনার ঘটনার 5 মাস পরে, 24 আগস্টের 5 মাস পরে বুলডোজার দিয়ে অন্তত 3বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, আপনার বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। এগুলো কিসের ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দেয় যে এখানে একটা ডানপন্থার, উগ্রবাদী ডানপন্থার সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটে গেল, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সরাসরি পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হলো। আমরা সরকারের এক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টাকে শুনলাম, সে বয়ান দিতে শুরু করলো মুক্তিযুদ্ধের। সে 72-75-এর বিভিন্ন রকম দুঃশাসনের কথা বলতে শুরু করলেন। তিনি কয়েকদিন আগে শুনলাম মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলছেন যে জুলাই জাদুঘরে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের বিভিন্ন চিহ্ন রাখা হয়েছে। আমি খুব বিস্মিত হলাম। আপনি একজন ব্যক্তি অথবা একটি সরকারের অংশ ছিলেন, আপনি ঠিক করে দেবেন 72 থেকে 75 পর্যন্ত দেশে কী কী অবিচার অন্যায় হয়েছে? এটা তো একটা বিতর্কিত বিষয়। আপনি 72 থেকে 75 পর্যন্ত আপনি যদি গণমাধ্যমগুলো আপনি গবেষণা করে দেখেন, বৈশ্বিক গণমাধ্যমও ছিল, তখন একটি সদ্য প্রসূত রাষ্ট্র কেবল মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশে তৈরি হয়েছে। সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্মগ্রহণকারী বাংলাদেশ, একটা দরিদ্র বাংলাদেশ, যার 1.5 কোটি মানুষ চলে গেছিল পাশের দেশে শরণার্থী হিসেবে, তারা ফেরত আসছে। ব্রিজ নাই, কালভার্ট নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, খাদ্য নাই, বস্ত্র নাই, এরকম একটা, যাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছে, ওই রকম একটা কিছুই নাই একটা সময়ে আপনি কেবল একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। তখন আপনি বলছেন সেই দেশের যিনি প্রধান নেতা, তিনি নাকি নিজের দেশের মানুষকে গুলি ছুঁড়ে মারতে শুরু করেছেন। কেন তিনি মারবেন? তিনি যদি মারবেন তাহলে তার জীবনের 3 ভাগের 1 ভাগ তিনি কেন জেলে ছিলেন? এবং আপনি দেখুন যে বাকশালের এত সমালোচনা করা হয়, বাকশাল পাশ হয়েছে আইন হিসেবে আপনার জানুয়ারিতে, কিন্তু কার্যকর হয়েছে 1975 সালের 6 জুন। তার 2 মাস 9 দিন পরে বঙ্গবন্ধুকে 22 জন সদস্য সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়, 10 বছরের শিশু সন্তান সহ। আপনি জানেন ভারত, পাকিস্তান, বাংলাদেশের সব দেশেই সরকার বা রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। আমাদের এখানে জিয়াউর রহমান নিহত হয়েছেন, বেনজির ভুট্টো নিহত হয়েছেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিহত হয়েছেন, জিয়াউল হক নিহত হয়েছেন, অনেকেই। কিন্তু এই পরিবারের 22 জন সদস্য সহ কোন দেশের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তার একটা আদর্শ, সেই আদর্শটা এত শক্তিশালী ছিল যে তার কোনো বংশকেও রাখা যাবে না। এটাই হচ্ছে বাকশাল। কারণ আপনি বলতে পারেন বাকশাল তো অনেক সমালোচিত, অবশ্যই সমালোচনা আপনি করবেন, সমালোচনা থাকবে সব কাজের, কিন্তু তার জন্যে আপনি তাকে মেরে ফেলতে হচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই একটি শক্তিশালী সারবস্তু সেখানে আছে, যেটাকে জাতীয় সরকার যদি আমরা বলি খুব ভুল হবে না। 4টি পার্টি সেখানে ছিল, এক দল ছিল না। যাই হোক, বিষয়গুলো অনেক বিতর্কিত। আমি বলছি না যে এটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু তাই বলে আপনি এটাকে একটা রং দিয়ে
জুলাই জাদুঘরে যদি আপনি এটা স্থাপন করতে চান, আপনার ওই সাম্প্রদায়িক রাজনৈতিক অভিসন্ধি কিন্তু আর লুক্কায়িত থাকে না। এই সাম্প্রদায়িক রাজনৈতিক অভিসন্ধি সরকারের অনেকভাবে বেরিয়েছে এবং সেইটা আমরা কিন্তু এই জুলাই জাদুঘরেও দেখতে পাই। মুক্তিযুদ্ধ জাদুঘর এই ঢাকা শহরে সরকারিভাবে নেই, সারা দেশে একটিও নেই। যেটি আছে সেটা ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে তিলে তিলে গড়ে ওঠা। আর ঢাকা শহরের সবচেয়ে দামি জায়গাটিতে এত বড় একটি জাদুঘর আপনি তৈরি করছেন কেন? মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্যে, 25শে মার্চকে ভুলিয়ে দেওয়ার জন্যে, ভাষা আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার জন্যে? এই মূল যে জাদুঘর সেটিও তো এটার 10 ভাগের 1 ভাগ না। তাহলে মূল জাদুঘরের একটি প্রান্তেই তো হতে পারত জুলাই জাদুঘর। আপনি যার যতটুকু প্রাপ্য ততটুকু দেন না। আপনি একটা সমকালীন ঘটনা, নিজেদের ভেতরকার একটা ঘটনা, একটা সরকার দুর্বৃত্তপনা করেছে, কর্তৃত্ববাদী শাসন করেছে, স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন, তার জন্য আপনি এত বড় একখান জাদুঘর করবেন। আগামীতে যখন আপনারা করবেন স্বৈরাচারী আচরণ, তখন কোথায় করবেন জাদুঘর? আর 900 মানুষ যে মেরেছেন হামের টিকা না দিয়ে, তাদের জন্য কোথায় হবে জাদুঘর? এই যে মানে আরও একটা জিনিস বলি যে এখানে যে মুক্তিযোদ্ধার মৃত্যুর সংখ্যা নিয়েও কিন্তু অনেক রকম, মানে 30 লাখ না 3 লাখ, 3 লাখ কি খুব কম কিছু? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। না, মানে 30 লাখ আর 3 লাখ এটি তো খুবই হাস্যকর বিষয়, এই তুলনাটা। এবং মানে যারা এই বিষয়টা নিয়ে বিতর্ক করছে, এদের ইতিহাস কিন্তু কি বলে এবং কারা বলছে এটি? মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল যারা, তারা এবং তাদের প্রজন্মই তাদের অনুসারীরাই বলছে এই কথাগুলো, এর বাইরের মানুষ কিন্তু বলছে না। না, অবশ্যই না। এই যে যারা কালকে আমার মানে 71-এ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, সরাসরি 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনদের হত্যা ধর্ষণের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল, তারা এবং তাদের অনুসারীরাই এই কথা বলছে, এর বাইরের কোনো মানুষ কিন্তু বলছে না। কোনো সাধারণ মানুষ এই কথা বলতেই এই পারে কথা না, বলতে পারে না। বলা সম্ভব না কারো পক্ষে। সম্ভব না। এখানে আরেকটা জিনিস বলি আমি, যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি ধরো ঢাকা তুমি কবে আসছো? ঢাকায় আমার জন্ম। ঢাকায় জন্ম, আচ্ছা। তার মানে সেটা একটা লং টাইমের ব্যাপার। সেটা ধরো আমি ধরে নিই যে এটা 76-77 এইসব দিকে জন্ম। তো সেই সময় থেকে এই সময় প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়েছে। তো আমাদের ছোটোবেলায়, আমার জন্মটা ঢাকায় না, কিন্তু আমার জন্মের সময় শুধু তখন আমার বাবা মা ঢাকা থাকতো। আমার জন্ম হওয়ার জন্য আমাকে নিয়ে গেছিলো গ্রামের বাড়িতে, তা আমার মামা বাড়িতে। সেখানে জন্মের পর আবার আমি 3 মাস বয়সে ঢাকা চলে আসছি। তা আমারও বলা যায় যে জন্ম ঢাকায়। হ্যাঁ, তো ঢাকায় তখনকার সময়টা, যখন আমাদের শৈশবের সময়টা, তুমি কি শৈশব ঢাকায় ছিলা নাকি কোথাও? ঢাকা ছিলাম, আবার ঢাকার বাইরে চিটাগাংয়ে গিয়েছি, চিটাগাংয়ে গিয়েছি, তারপরে আবার ঢাকায় ফিরে এসেছি, আবার যশোরে গিয়েছি, আবার ঢাকায় ফিরে এসেছি। মানে ঢাকাটাই এরকম। রুট। হ্যাঁ, ঢাকাটাই। তো ঢাকা দিয়ে আমি বলি, বা তুমি যদি সারা দেশের কথা চিন্তা করো, বলতে পারো তুমি বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল, এখন যেরকম এরকম ছিল কি? প্রশ্নই ওঠে না। তাহলে যেটা আমি শুনি, বিভিন্ন টক শোতে শুনি, কারণ আমাদের কাজ হচ্ছে আমরা শুনে যাই, আমাদের কিছু বলার নাই। আজকে বলার সুযোগ পাচ্ছি, বলতেছি, কিন্তু আমরা বলি না। তো বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি 71 থেকে এই পর্যন্ত কিছুই হয়নি, কোনো উন্নতি হয়নি, বা আমাদের দেশে কোনো ডেভেলপমেন্ট বলতে কিছুই হয়নি। তো এটার সাথে তুমি কি একমত? নৈতিক জায়গা, মূল্যবোধের জায়গা, শিল্প সংস্কৃতির জায়গায় কিচ্ছু হয়নি। আমরা পিছিয়েছি। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে, মানবিক মূল্যবোধের জায়গা থেকে এবং শিল্প সংস্কৃতির জায়গা থেকে আমরা খুব বেশি এগোতে পারি নাই, বরং পিছিয়েছি। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, দেশ, এগুলো নিয়ে ঠিকমতো বোঝাতে পেরেছি কিনা বা বলতে পেরেছি কিনা, এটিও আমার ভাবনায় আসে। এবং একটা সময় যেমন আমি তো একটু সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম বেশ কয়েক বছর, তো মনে করছিলাম যে আমরা অনেক কিছু করছি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হয় যে আমরা আসলে কিছুই করতে পারিনি। আমাদের অগ্রজ যারা আছে তাদের তৈরি করা জায়গায় আমরা সংস্কৃতি চর্চা করছি, কিন্তু সেটি সংকুচিত হতে 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 80-র দশকে, 90-র দশকে আমাদের দেশে 1000-এর উপরে সিনেমা হল ছিল, এখন 100-150। আমরা কি এগুলাম না পিছালাম? আমাদের
আমরা আগে সারা বাংলাদেশে থিয়েটার করে বেড়াতাম, 1 মাস 2 মাস পর পরই কল শো থাকতো। এখন কি সেই পরিমাণ থিয়েটার মানে একটা ঢাকার দলটা বছরে কয়বার ঢাকার বাইরে যে শো করছে, বা প্রতিটা জেলা শহরের থেকে দলগুলো আসতো, শো করতো, বিভিন্ন থিয়েটার হতো। তো এটার মানে কি মানুষজন এগুলো দেখতে চায় না, তাই কি? মানুষ দেখতে চায়, কিন্তু দেখানোর পরটা ক্রমান্বয়ে কঠিন করে ফেলা হয়েছে বলে আমার কাছে তো এখন মনে হয়। আমি যদি বলি যে অনেকগুলো সরকার তো আমাদের এই 20-30 বছর 40 বছর ধরে চালাচ্ছে, কেউই কি এটার পেট্রোনাইজের মধ্যে কিছু করে নেই, করতে চায়নি? কারণ সব গভর্নমেন্ট, আমি যদি বলি ওপেনলি বলতে পারি, বিএনপি, আওয়ামী লীগ বা 111, এরশাদ, জাতীয় পার্টি, তারপর মাঝখানে ওই যে একটা সরকার ছিল, হুম হুম ইউনূস সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, কেউই কি কিছু করে নেই? ইন্টারিম গভর্নমেন্ট অবশ্য মানে করে নাই, মানে তারা তো মানে ওই সময়টা ধ্বংস বেশি হয়েছে, মানে যেটুকু ছিল, মানে 2 বছর, এই সময়টা তো আসলে খুব ভালো সময় কারোর জন্যই ছিল না। কতিপয় মানুষ অর্থবিত্তের মালিক হয়েছে, আর বাকি মানে এই যে আমাদের নারী অভিনয় শিল্পীরা বিভিন্ন জায়গায় যে তাদের বাধার মুখে পড়েছে ওই সময়ে। শুটিং করতে গিয়ে আমাদের অনেক লোকজন হ্যাঁ। কিন্তু শুটিং করতে পারেনি যে ঢাকার বাইরে। হ্যাঁ, তো অনুষ্ঠান করতে যে পারে নাই, কনসার্ট বন্ধ হয়েছে, বাউলের উপর আক্রমণ হয়েছে, বাউলদের মারা হয়েছে, মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে একটা মানুষকে জ্বালিয়ে মানে পুড়িয়ে মারা হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এগুলো তো আসলে মানে এর আগে বাংলাদেশ এভাবে দেখেছে কিনা আমার কাছে তো মনে হয় না। না, সেটা আছে, কিন্তু ওই সময় যে তার আগেও তো যে সরকার ছিল বা এখনও যে সরকার আছে, তার আগে আসলে আন্তরিক যে আমাদের এই মানে আমাদের যে সংস্কৃতি চর্চার জন্য, মানে আমি নাকি মানুষের নৈতিক অবক্ষয়টা বেশি? আমার কাছে মনে হয় যে নৈতিক অবক্ষয়টা এত বেশি হয়েছে যে অধিকাংশ মানুষ আমার কাছে মনে হয় অসৎ নয়, সুবিধাবাদী। অসৎ না হলেও সুবিধাবাদী। যে কয়েকদিন আগে আমি দেখলাম ফেসবুকে যে একজন মা তার সন্তানকে স্কুল থেকে নিয়ে ফিরছেন, তো রিকশায় জ্যামে দাঁড়ানো, তার সামনে একটি ডিমের গাড়ি, উনি পট করে 3-4টা ডিম চুরি করে ফেললেন বাচ্চার সামনেই। বাচ্চার সামনে। তো মানে তার কি অভাব? তা তো না। না, মানে এই যে সুবিধাবাদী, যে আমার চোখের সামনে পেলাম নিয়ে নিলাম। তো তাকে যত ভালো স্কুলেই পড়ানো হোক, বাচ্চাটাকে যত লক্ষ টাকা খরচ করেই পড়ানো হোক, ওটা সে মনে রাখবে। ও কি দেখলো যে এইভাবে চোখের সামনে পেলে চুপ করে নিয়ে নেওয়া যায়, ও নিয়ে নেবে। তো মানে এইখানে মানে শিক্ষার অভাবটা কোথায় আসলে আমি জানি না। মানে ওই মানে দেখে তো মনে হয়েছে, ভিডিও দেখে মনে হচ্ছে ওই মহিলাও শিক্ষিত ছিলেন। হ্যাঁ, এবং আমার প্রায়শ আমি নিজে তো ড্রাইভ করি, একদিন বনানীতে হঠাৎ করে মানে একটা ভদ্রলোক আমার গাড়ির সামনে দৌড় দিলেন, আমি হার্ট ব্রেক করলাম। উনি টাই টুই পরা, হাতে ব্রিফকেস টিপকে সুটেড বুটেড, মধ্যবয়স্ক লোক। আমি যে, আরে করলেন কি? আপনার মাথার উপরে ফুটওভার ব্রিজ, আপনি ভেবে দৌড় দিলেন কেন? মারা যেতেন তো। আমাকে সে বলে চাও চাও চাও। মানে সে যে ভুলটা করেছে, অন্যায় করেছে, এবং সেই কারণে মানে অ্যাক্সিডেন্ট হতে পারতো, সে নিজে মারা যেতে পারতো, মাথার উপরে ফুটওভার ব্রিজ, তার নিজে উনি দৌড় দিলেন। শিক্ষিত মানুষ, ভদ্রলোক, জেন্টলম্যান আমার কাছে দেখে মনে হয়েছে। তো আমি একদিন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল ফুটপাথ দিয়ে আসতেছে। আমি থামলাম যে, ভাই এমনিতেই দোকান টোকানের কারণে ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না, এরপরে বাইক তুলে দিচ্ছেন, এখানে মানেটা কী রে ভাই, প্লিজ আপনি নামেন। আমাকে উল্টোপাল্টা গালিগালাজ শুরু করলো, এবং তাকেও তো শিক্ষিত মনে হয়েছে আমার। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।